আপনাদের অনেকেরই এই এআই নিয়ে বিভিন্ন রকম মাইন্ডসেট আছে। অনেকেই অনেকভাবে ক্রিটিসাইজ করেন, অবহেলা করতেছেন। তারা আসলে বোকামি করতেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আর অপশনাল নাই। জব মার্কেট রিয়ালিটি হলো, যারা এআই কে ব্যবহার করে আপনার কার্যক্রমকে আরো স্মার্টলি, আরো এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে জানবেন না, তারা আগামী কয়েক বছরের মধ্যে মার্কেট থেকে হারিয়ে যাবেন। ভাইস ভার্সা, যারা এটাকে যত বেশি অ্যাডাপ্ট করে, যত বেশি স্মার্টলি তাদের কাজকে হ্যান্ডেল করতে পারবে, তারা আসলে তাদের সার্ভাইভাল বা তাদের অবস্থান ততই উপরের দিকে যাবে, সার্ভাইভাল নিশ্চিত হবে। সো মডার্ন যুগের একটা মডার্ন পার্সনের থিম হবে, আমি এআই ইউজ করে স্মার্টার ওয়েতে কিভাবে কাজ করি। জাস্ট মানে পরিশ্রম বাড়িয়ে দিলেন, হার্ড ওয়ার্ক করে আর লাভ হবে না। ইউ হ্যাভ টু ওয়ার্ক স্মার্টার। অল্প সময়ে অনেক কাজ করে ফেলতে হবে। একটা মানুষ কি করে 10 জনের সমান আউটপুট দেয়, সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। ইউ রিয়ালি নিড দ্যাট। সো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিটেলস যাওয়ার আগে আর একটা টার্ম, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, 4IR, এটা সম্পর্কে একটু জেনে আসেন। হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? যখনই ইন্ডাস্ট্রিগুলোতে, ইন্ডাস্ট্রির কালচার, প্রসেস, ম্যানুফ্যাকচারিং বা বিজনেস প্রসেসে ব্যাপক একটা শিফট হয়ে গেছে, সেটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখন আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যুগে প্রবেশ করেছি। সো এর আগেও আরো 3টা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলে গেছে। সেগুলা কি, কখন আসলো, কিভাবে শুরু হলো, আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা শুরু হয়েছে 1760 সাল থেকে 1840 সাল। এই সময়ে আমার ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যুগ ছিল। কি হয়েছে এখানে? ওয়াটার পাওয়ার ব্যবহার করা শিখছে মানুষ, মেকানাইজেশন শিখছে, মানে মেকানিক্যাল ডিভাইস এর ব্যবহার শিখছে, স্টিম পাওয়ার ব্যবহার করা শিখছে। তো যখন কিনা স্টিম ইঞ্জিন আবিষ্কার হলো, স্টিম ইঞ্জিনের আবিষ্কার থেকেই বেসিক্যালি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ব্যাপকভাবে গতি পায়। মানে ইন্ডাস্ট্রি সেট আপ, মানে স্টিম ইঞ্জিন আবিষ্কারের আগ পর্যন্ত যা কিছু ছিল সব ম্যানুয়াল। মানুষজন কোনো মেশিন টেশিন ঘুরাইলেও দেখা যাবে হাতে ঘুরাইছে, বা মেশিন জাতীয় জিনিস খুবই রেয়ারলি অ্যাভেলেবল ছিল, বা থাকলেও সেখানে পাওয়ার দিতে হয়েছে ম্যানুয়ালি। যেই মাত্র স্টিম ইঞ্জিনের আবিষ্কার হলো, ওয়াটার পাওয়ারকে, হাইড্রোলিক পাওয়ারকে ব্যবহারের বিষয়টা মানুষ জানলো, সাথে সাথে কি হইলো, আমার পুরা প্রোডাকশন সিস্টেম, প্রোডাকশন লাইন ম্যাসিভলি চেঞ্জ হয়ে গেল। ম্যানুয়াল ইফোর্টকে কনভার্ট হয়ে স্টিম ইঞ্জিন থেকে যে শক্তি পাচ্ছে, ওইটা ইউজ করে আমার সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সেট আপ পরিবর্তন হয়ে গেল ফর বেটার প্রোডাক্টিভিটি। টুয়ার্ডস 70-80 বছর যুগ সময় নিয়ে একটা র্যাডিক্যাল পরিবর্তন হয়ে গেছে, ম্যাসিভ চেঞ্জ হয়ে গেছে। দেন সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কখন শুরু হয়েছে দেখেন, 1870 খ্রিস্টাব্দ থেকে। তার মানে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে 1840 সালের পরে তেমন কোনো পরিবর্তন হয়নি পরবর্তী 30 বছর যাবত। এগেইন 1870 সাল থেকে ম্যাসিভ পরিবর্তন হওয়া শুরু হলো। কেন শুরু হলো? ইলেকট্রিসিটির আবিষ্কার। আমরা আসলে ন্যাচারালি বুঝি ইলেকট্রিসিটি ছাড়া তো আমাদের এখন সবকিছুই অচল। সো এটা আমার ধারণা এক্সপ্লেইন করার দরকার নাই। উইদাউট ইলেকট্রিসিটি আর উইথ ইলেকট্রিসিটি সার্টেনলি সমস্ত ম্যানুফ্যাকচারিং সেট আপ, মেশিন পাওয়ার, হাবি যাবে, ইচ অ্যান্ড এভরিথিং ম্যাসিভলি চেঞ্জ হয়ে গেল। এই সময়টা কখন ছিল? সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 1870 সাল থেকে 1914 সাল। এটাও প্রায় 44 বছর যাবত এই শিফটটা শুরু হয়ে গেছে। এরপরে আসলো থার্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এটার সময়কাল কখন? 1960 সাল থেকে 2000 সাল। এই সময়টাকে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলা হয়। এটা কখন আসলো? ওই যে কম্পিউটারের যখন আবিষ্কার আসলো, কম্পিউটার আবিষ্কারের ফলে কি আপনি অনেকগুলো সফটওয়্যার আসলো, হিসাব নিকাশ সব কিছুর সিস্টেম পাল্টে গেল, ইআরপি চলে আসলো, তারপরে ক্ষেত্র বিশেষে রোবোটিক কিছু মেশিন চলে আসলো ইউজিং দ্য কম্পিউটার প্রোগ্রাম। সো আমরা যে বর্তমানে ওই যে অটো কাটার দেখি, পকেট সেটার দেখি, স্প্রেডার দেখি, দোজ আর পার্ট অফ থার্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আর আনফর্চুনেট হলো, থার্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে উন্নত বিশ্ব যে পরিবর্তনটা নিয়ে আসছে, বাংলাদেশের সেই পরিবর্তনগুলো আজও ইনভিজিবল।
সো ওয়ার্ল্ডের সাথে তাল মিলা বাংলাদেশি ইন্ডাস্ট্রিগুলো নিজেদেরকে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে রেডিক্যাল চেঞ্জ ওইখানে এখনো অ্যাডাপ্ট করতে পারে নাই। দিস ইজ এ বিগ ফেইলিওর ফর আওয়ার কান্ট্রি, বাট পিপল আর ট্রাইং, ডে বাই ডে অটোমেশনের দিকে বেশি বেশি ঝুঁকছে। ইআরপি সেই কবে বের হয়েছে, এখনো দেখবেন 15 থেকে 20% কোম্পানির বেশি ইআরপি ব্যবহার করে না। এখনো সেই তথাকথিত এক্সেলের উপর অনেক মানুষ নির্ভরশীল। ওকে, যেখানে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা পিছিয়ে আছি, এর ভিতরে কি হয়েছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে গেছে বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া। কি হচ্ছে, আমার ওই যে কম্পিউটার, রোবোটিক্স এগুলোর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ করে ইন্ডাস্ট্রির কর্মক্ষেত্রকে বা ইন্ডাস্ট্রির ক্যাপাবিলিটিকে, মেশিনের ক্যাপাবিলিটিকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। এখন কি হয়, এই যে 10 আনন শুনছেন, সত্যি একটা মানুষ 10 জনের সমান কাজ করতে সক্ষম যদি আপনি ট্রু সেন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আদার যে বিষয় আশয়গুলো আছে এগুলো যদি ট্রুলি অ্যাডাপ্ট করেন। সো ডান পাশে দেখাচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কি কি করছি। মোবাইল ডিভাইস চলে আসছে, ডিভাইসের সাথে সামহাও আপনার সিস্টেমকে কানেক্ট করছেন, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছেন, রোবোটিক্স ইউজ করছেন, রোবোটিক্সকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিচ্ছেন। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? মানুষ যেভাবে শেখে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টেকনোলজি আছে এটার মধ্যে দিয়ে মেশিনও একইভাবে শেখে। মানুষকে যেমন ধরে ধরে শিখাইতে হয়, এআইকেও একইভাবে ধরে ধরে শিখাইতে হয়। মানুষ যেমন ভুল করে, লার্নিং এর স্বল্পতা থাকলে এআইও একইভাবে ভুল করে। লার্নিং যত বেশি হবে, মানুষ যেমন যত অ্যাকিউরেট অ্যান্সার দেয়, এআইও তত অ্যাকিউরেটলি অ্যান্সার দিতে পারে। ডিফারেন্সটা কোথায়? মানুষ চর্চা না থাকলে ভুলে যায় বা শিখতে অনেক সময় লাগে, কিন্তু এআইকে আপনার ধরেন 200 মানুষের নলেজ ওকে হয়তো কয়েক ঘন্টায় দিয়ে দিতে পারবেন। মানে তাকে ডাটা ইনপুট দিতে যত সময় লাগে, তার বোঝার কাজটা কিন্তু অনেক ফাস্ট, ন্যানো সেকেন্ড আর এর থেকে কম সময়ে ম্যাসিভ লেভেলের ডাটা সে ক্যাপচার করে ফেলে, তথ্য সে নিয়ে ফেলে। সো ডিফারেন্সটা কোথায়? একটা মানুষ সারা জীবনে যা কিছু করতে পারে, আয়ত্ত করতে পারে, এআই এর জ্ঞান ভান্ডারে ইনপুট দিতে যে সময়, বাট সে দেখা যাচ্ছে কয়েক যুগ, কয়েকশো বছরের সমস্ত তথ্য জ্ঞান ভান্ডার অল্প সময়ে ক্যাপচার করে আপনাকে নির্ভুলভাবে আউটপুট দিতে পারে, আপনার কমান্ড সে নির্ভুলভাবে ফলো করতে পারে। সো মেশিনগুলোর ভিতর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়ার মেইন উদ্দেশ্য হলো ওই যে মানুষের হিউম্যান ইন্টারভেনশনকে এলিমিনেট করা। এখানেই চলে আসতেছে একটা মানুষ এআই ব্যবহার করে 10, 12, 15 বা অনেক ক্ষেত্রে আরো বেশি মানুষের সমান আউটপুট দিতে পারবে। দেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আরেকটা পার্ট আসছে কোয়ান্টাম কম্পিউটিং। এটাকে সহজে বোঝার জন্য আমাদের বর্তমান হাতের নাগালে আমাদের যেসব কম্পিউটার আছে, ইভেন আমাদের অ্যান্ড্রয়েড ফোনই ব্যবহার করি, দ্যাটস অলসো এ স্ট্রং কম্পিউটার। সো কম্পিউটারের ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা যা বুঝি, এটাকে যোজন যোজন গুণ যদি ক্যাপাসিটি চিন্তা করা হয় বাড়তি, আমি জাস্ট অন্য ভাষায় বলি, মানুষ তো আমরা বুঝি, সুপারম্যান বলতে আমরা যা বুঝি সে এমন কিছু করতে পারে সাধারণ মানুষ করতে পারে না। কোয়ান্টাম কম্পিউটিং ব্যাপারটা ওই রকম, সাধারণ কম্পিউটার যা করতে পারে তার থেকে অনেক অনেক বেশি, অনেক বিগ সাইজের ডাটা নিয়ে কুইকলি প্রসেসিং করে খুবই অল্প সময় আউটপুট দিয়ে দিচ্ছে। এই টেকনোলজিকে বলছে কোয়ান্টাম কম্পিউটিং। এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পার্ট। দেন স্মার্ট সেন্সর ব্যবহার করা হচ্ছে, সেন্সরে আপনার সেন্স করে আপনার কন্ডিশন চেঞ্জ করে দিচ্ছে। আইটির ব্যবহার চলে আসছে, ইন্টারনেট অফ থিংস, একটা ডিভাইসের মাধ্যমে মেশিনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে ডাটা কালেক্ট করে সেখান থেকে ডিসিশন মেকিংয়ে সহযোগিতা নেওয়া হচ্ছে। লোকেশন ডিটেকশন আসছে, ডেটা অ্যান্ড ইনফরমেশন অ্যানালাইটিক্স কি জিনিস? বিগ সাইজের ডাটার ভিতরে অল্প সময় অ্যানালাইজ করে আপনাকে কি ইনসাইটগুলো দিয়ে দিচ্ছে, ভিতরের ডাটা ট্রেন বলেন বা রেড অ্যালার্ট বলেন বা ভালো সিনারি, এগুলা অল্প সময় ডিটেক্ট করে দিচ্ছে। এই ডিটেকশন অল্প সময়ে যখন ডিটেকশন পাচ্ছেন আপনি, ওই রিলেটেড আপনি অ্যাকশন নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এবং মোস্টলি এই জায়গাটা লাইভ হয়, লাইভ ডাটা ট্র্যাক করতেছে এবং সেখান থেকে অ্যানালাইটিক্স জেনারেট হচ্ছে। অ্যানালাইটিক্স থেকে আপনার সিস্টেম যারা চালাচ্ছে তাদের জন্য রিয়াল টাইম কি সলিউশন নেওয়ার জন্য নিতে সহযোগিতা করতেছে, রিয়াল টাইম স্ট্র্যাটেজি সেটে সহযোগিতা করতেছে। ক্লাউড কম্পিউটিং একটা পার্ট চলে আসছে, যেটাও এর মধ্যে ব্যাপকভাবে ইউজ হচ্ছে। ক্লাউড কম্পিউটিং আই গেস বেশিরভাগই বোঝেন, যে আপনার নিজস্ব কোনো সার্ভার লাগবে না, থার্ড পার্টি সার্ভারে রাখবেন উইথ হাই লেভেল অফ সিকিউরিটি, সার্ভার ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে চিন্তা করতে হবে না, ডাটা হারানোর কোনো রিস্ক নাই, এসব আরও অনেক কিছু আছে। দেন সিকিউরিটি, অথেন্টিকেশন, ফ্রড ডিটেকশন, এগুলো নিয়ে কাজ হচ্ছে। এই যে আমাদের ওই যে বিকাশ অনলাইন ট্রানজেকশনের জন্য প্রথম সারির একটা উপায়, আস্তে আস্তে সবগুলো ব্যাংকে অনলাইন ট্রানজেকশন চলে আসলো। কোথায় থেকে আসছে? এই যে অনলাইন ট্রানজেকশনের সিকিউরিটি, অথেন্টিকেশন প্রসেস, এগুলো যত বেশি স্ট্রঙ্গার হচ্ছে তত বেশি এই দিকে চলে আসতেছে। এখানে যে টেকনোলজিটা ইউজ করে সেটাকে বলা হয় ব্লক চেইন। সো ব্লক চেইন অ্যাডাপশনের মাধ্যমে সিকিউর ট্রানজেকশনের বিষয়টা চলে আসতেছে। সো দোজ আর পার্ট অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে মেজর কি কি আসলো? এআই আসলো, যেটা নিয়ে আমরা আলাপ করে ফেলছি, যে কয়েকশো বছরের মানুষের অর্জিত জ্ঞান ওকে অল্প সময়ে দিয়ে দেওয়া যাবে এবং সে সেখান থেকে ইন্ডিপেন্ডেন্টলি মানুষের সহযোগিতা ছাড়াই সিদ্ধান্ত নিতে পারবে। আইওটি ডিভাইস, ইন্টারনেট অফ থিংস, এটার মাধ্যমে মেশিনের সাথে বিভিন্ন ডিভাইস কানেক্ট হচ্ছে। রোবোটিক সম্পর্কে আমরা জানি, এক ধরনের মেশিন, তাকে প্রোগ্রাম দিয়ে দিচ্ছেন, রিপিটেটিভলি ওই কাজটা করতে থাকবে। সেটার সাথে এআই যখন ঢুকাচ্ছেন তখন হয়তো বা হোয়েন টু স্টপ, হোয়েন টু স্টার্ট, এই সিদ্ধান্তগুলো নিতে পারতেছে। ব্লক চেইনের কথা বললাম, ব্লক চেইনের টেকনোলজিটা বেসিক্যালি অনলাইন সিকিউরিটির জন্য ব্যবহার হয় এবং আমাদের অনলাইন যত ধরনের ট্রানজেকশন আছে সব কিছুতে ব্লক চেইন ব্যবহার হচ্ছে। নট অনলি ট্রানজেকশন, আমাদের কিছু কিছু বায়ারও এখন এই ব্লক চেইন কনসেপ্ট এস্টাবলিশ করতেছে সাপ্লাই চেইন সিকিউরিটির জন্য, সাপ্লাই চেইনের ট্রান্সপারেন্সির জন্য। লাইক আমাদের সবগুলো ফ্যাক্টরিতে কি করতে হয়, যারা কিনা অর্গানিক কটনের কাজ করি তাদেরকে অর্গানিক কটন থেকে উৎপাদিত অর্গানিক ইয়ার্ন কালেক্ট করতে হয়, সেই ইয়ার্ন থেকে বানানো নিট ফেব্রিক, সেটা আবার স্পেশালাইজড ওয়েতে, একটু আইসোলেটেড ওয়েতে গার্মেন্টসে ম্যানুফ্যাকচারিং হয়ে আবার কাস্টমারের কাছে পৌঁছে যাচ্ছে। এই যে টোটাল প্রসেস, এটার মধ্যে স্বচ্ছতা আনার জন্য সেই কটন ম্যানুফ্যাকচারার যে সে অর্গানিক ওয়েতে কটন উৎপাদন করতেছে কিনা, আমরা বিভিন্ন স্টেজে যতগুলা স্টেপ আছে আপ টু মেকিং ফাইনাল গুডস, ফিনিশ গুডস, এই পুরা সিস্টেমের মধ্যে ট্রান্সপারেন্সি আনার জন্য ব্লক চেইন এখানে অ্যাডপ্ট করা হচ্ছে। এখন বাইরে কি করে, ম্যানুয়ালি ডকুমেন্ট চেক করে, সার্টিফিকেশন চেক করে 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 আগায়, লম্বা সময়ের ব্যাপার। এই ব্লক চেইন কনসেপ্ট এই জায়গায় এস্টাবলিশ করে ফেললে আপনার সিস্টেমে আটকে দিবে, সিস্টেমে ধরায় দিবে কোনো কারণে কোনো বিচ্যুতি ঘটলে। এখানেও কি হচ্ছে, হিউম্যান ইন্টারভেনশন ব্যাপকভাবে রিডিউস হয়ে যাবে। থ্রিডি প্রিন্টিং, আমরা থ্রিডি প্রিন্টিং এর গল্প অনেকেই জানি। মেশিনে থ্রিডি অবজেক্ট বানাচ্ছে, একটা খেলনা টয় কমান্ড দিয়ে দিচ্ছেন, ওই লিকুইড কোনো কিছু এসে থ্রিডি অবজেক্ট বানিয়ে দিচ্ছে, ওইটা হয়তো বা জমে সলিডে পরিণত হচ্ছে। তারপরে অনেকেই আপনারা হয়তো দেখছেন কনক্রিট মিক্স, মেশিনে কমান্ড দেওয়া আছে, সে ঘুরে ঘুরে নির্দিষ্ট অ্যামাউন্টের কনক্রিট মিক্স দিয়ে আপনার বিল্ডিং বানায় ফেলতেছে, ওয়াল গাঁথতেছে, বিল্ডিং বানায় ফেলতেছে। দোজ আর কল থ্রিডি প্রিন্টিং, থ্রি ডাইমেনশনাল প্রিন্ট করছে। অ্যাডভান্স ডেটা অ্যানালাইটিক্স, টনস অফ ডাটা, ম্যাসিভ ভলিউম অফ ডাটা অল্প সময় প্রসেস করে আপনার ভিতরের জিস্ট তুলে আনতেছে, ইনসাইট তুলে আনতেছে, যেটা কিনা আপনি ডিসিশন মেকিংয়ে ব্যবহার করতেছেন, বা কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের ট্রেন কোন দিকে যাচ্ছে ম্যানুয়ালি বোঝা সম্ভব নয় ট্রেডিশনাল পদ্ধতিতে করলে, কিন্তু আপনি সিস্টেম ডেটা অ্যানালাইসিস করে পুরো ওয়ার্ল্ডের ট্রেন্ড আপনার হাতে তুলে দিচ্ছে। আপনি বুঝতে পারতেছেন আপনার ম্যানুফ্যাকচারিং এ বা আপনার যে বিজনেস, ওই বিজনেস আপনার এখন কোন ডিরেকশনে যাওয়া উচিত। সো অ্যাডভান্স ডাটা অ্যানালাইটিক্স এর মাধ্যমে আমরা বেসিক্যালি ডিসিশন মেকিং এইড হিসাবে ব্যবহার করতেছি। অ্যাডভান্স ডাটা অ্যানালাইটিক্সকে আমরা বেসিক্যালি
কুইক ডিসিশন মেকিং এইড হিসাবে ব্যবহার করছি। ওকে, স্মার্ট বাংলাদেশ 2041 নিয়ে একটু কথা বলি। বাংলাদেশকে স্মার্ট যুগে স্মার্ট করে ফেলবে বিশেষ কিছু সেক্টরে, এডুকেশন সেক্টরে, হেলথ কেয়ার সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে, কমার্স সেক্টরে, ট্রান্সপোর্ট সেক্টরে। এর অনেক কিছু অলরেডি আমরা সুফল ভোগ করছি, করা শুরু করেছি। এটার আরো পাত বাকি আছে, এদিকে যাচ্ছে। আসলে এই স্মার্ট যুগে প্রবেশ না করলে আমরা সার্ভাইভ করতে পারবো না। যেখানে আশেপাশের কান্ট্রি সারা বিশ্ব স্মার্টলি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্ট্রোডাকশন দিয়ে বা অ্যাপ্লিকেশন দিয়ে তারা তাদের ম্যানুফ্যাকচারিং কস্টকে কয়েক গুণ কমায় ফেলতেছে, সেখানে আমরা যদি ওইটা অ্যাডপ্ট করে একই পথে না হাঁটি, তাহলে কি হবে? একসময় কাস্টমার সারা বিশ্বে যেসব প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি, এগুলো বায়ার আমাদের থেকে নিবে না। সো আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের এই যুগে প্রবেশ করতেই হবে, কোনো বিকল্প নেই। আনফর্চুনেট গল্প হলো আমরা থার্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের রিকোয়ারমেন্টগুলো তো বেশ খানিকটা পিছনে আছি, ভাইরাস ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ম্যাসিভ গতিতে আগায় যাচ্ছে। সো আমাদের দুই দিকেই পিছিয়ে আছি। সো উই হ্যাভ টু ওভারকাম আওয়ার কি বলবো, আমাদের পিছিয়ে পড়াটাকে আমাদের খুব দ্রুত ওভারকাম করে ফেলতে হবে। কিছু রিয়ালিটি শেয়ার করছি আপনাদের সাথে। এই যে আমরা বলছি পুরো ওয়ার্ল্ড আগায় যাচ্ছে, বাংলাদেশ পিছিয়ে আছে, বাংলাদেশ স্মার্ট যুগে প্রবেশ করবে 2041 সালের মধ্যে। এটা নিয়ে একটা গবেষণা হয়েছে বাংলাদেশের ওভারঅল অবস্থান নিয়ে। আরএমজির অবস্থান দেখেন, আরএমজিতে আমরা জানি কম বেশি 4.5 মিলিয়ন মানুষ এখন কাজ করে। 2041 সালের মধ্যে 1.5 মিলিয়ন মানুষ জব হারাবে। কিরকম? অলমোস্ট 1/3 মানুষ জব থাকবে না। কেন থাকবে না? ওই কাজগুলো করা লাগবে না। এটার ভিতর ওয়ার্কাররা যেমন আছে, তেমনি অফিস ওয়ার্ক, স্টাফ, এভরিথিং, মানে সবাই জড়িত। একটা এক্সাম্পল দেই, মার্চেন্ডাইজাররা কি করে? একটা অর্ডার কনফার্ম হওয়ার পরে ওইটার টিএনএ ধরে বা বম ফলো করে বুকিং দেয়, এবং অ্যাজ পার টিএনএ বিভিন্ন সাপ্লায়ারের সাথে বা বিভিন্ন স্টেজে স্যাম্পলের সাথে কমিউনিকেট করে ম্যাটেরিয়ালগুলো অন টাইম এনে দিচ্ছে। প্রি প্রোডাকশনের আগের দিকে ব্যাপক একটা ফোকাস মার্চেন্ডাইজারদের। জাস্ট একটু ভাবেন, আপনি কোনো সিস্টেম দাঁড় করায় দিচ্ছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে দিচ্ছেন, ব্লক চেইন এস্টাবলিশ করে ফেলছেন। এবার যদি এমন হয় যে আপনার একটা কনফার্ম অর্ডার পিও শিট আপনি সিস্টেমে দিয়ে দিচ্ছেন, আপনার সিস্টেমে একা একা 3, 4, 5টা সাপ্লায়ারের সাথে কি প্রাইস নেগোশিয়েট করে সাপ্লায়ার সিলেক্ট করে ফেলতেছে। দেন এলসি হাবিজাবি অটোমেটিক, মানে অফিসিয়াল কাজ যেগুলা অটোমেটিক প্রসেস হচ্ছে, সাপ্লায়ার কাজ করতেছে, আপনার সাপ্লায়ারের সাথে ফলো আপের বিষয় এগুলা সিস্টেমে করে ফেলতেছে, এআই নিজেই করে ফেলতেছে, রিমাইন্ডার দিচ্ছে, যেটা আমরা ম্যানুয়ালি এখন দিয়ে থাকি বিভিন্ন স্টেজে। তোমার কি খবর, ফোন দিয়ে খবর নিচ্ছি, রিমাইন্ডার দিচ্ছি, কোনো ডিস্টার্ব হলে বলে দিচ্ছি। এই পুরা কাজ যদি একদম ম্যাটেরিয়াল ইন হাউস পর্যন্ত যদি কি হয়, কোনো সিস্টেম করে ফেলে, তাহলে কি হবে? আমাদের মার্চেন্ডাইজারদের কাজ কিন্তু থাকবে না। সার্টেনলি 10-12 জন মার্চেন্ডাইজারের কাজ একজনে করবে। সে একজনের ক্যাপাবিলিটি কি হবে? এই যে স্মার্ট যে সিস্টেম, যেটার মাধ্যমে অর্ডার প্রসেস হচ্ছে বা এই সাপ্লাই চেইন ম্যানেজ হচ্ছে, এইটাকে যে নিয়ন্ত্রণ করতে পারে, মানে যে এআই কে নিজের ভিতর অ্যাডপ্ট করে স্মার্ট সিস্টেমে ম্যানেজ করা শিখে গেছে, সে টিকে থাকবে। আর যারা এখান থেকে দূরে আছে, শেখার প্রতি গুরুত্ব নাই, তারা কিন্তু থাকতে পারবে না, হারিয়ে যাবে। শুধু কি মার্চেন্ডাইজিং না, সব কাজেই সব কিছুতেই জিনিস প্রযোজ্য। মার্চেন্ডাইজিং, অ্যাকাউন্টস, এইচআর, হোয়াট এভার, যে কোনো প্রফেশনেই এই জিনিসটা প্রযোজ্য। আমাদের বাংলাদেশেরও নন আরএমজি সেক্টরের কিছু বড় বড় কোম্পানি ম্যাসিভ রেটে এআই অ্যাডপশন ঘটাচ্ছে, আমাদেরও ঘটাইতে হবে। এটা ঘটাইতে না পারলে আমরা সার্ভাইভ করতে পারবো না। আর ওই যে বৈশ্বিক প্রতিযোগিতার সাথে টিকে থাকতে গেলে বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও এই বিষয়ে আরো বাড়াবাড়ি মাত্রায় এনফোর্স করবে। সামনে হয়তো দেখবেন এগুলা নিয়ে অডিট হওয়া শুরু হবে সরকারের পক্ষ থেকে। আমি এআই ট্রেনিং এর পিছনে কত ব্যয় করতেছি, আমার ম্যানুয়াল ওয়ার্ক কতখানি আমি অটোমেশনে কনভার্ট করে ফেলছি,
এইগুলার অডিট শুরু হয়ে যাবে। সো আমাদের এআই স্মার্টলি কাজে লাগানোর বিকল্প নাই। এখন পর্যন্ত আমরা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে ভাষার কারেকশন আর ব্রাউজিং এর কাজে এআই ইউজ করি। আমরা যদি এর মধ্যেই থাকি, এআই এর ব্যবহার আমরা যদি এআই এর ব্যবহারের পরিধিটা এর মধ্যেই সীমাবদ্ধ রাখি, দেন সার্টেনলি আমরা মার্কেট আউট হয়ে যাব। আজ থেকে 5-7 বছর পরে হয়তো বা দেখা যাবে আমাদের ফলের দোকান দিয়ে বসতে হয়েছে। সো ফর আওয়ার own sake, we all should adopt artificial intelligence rapidly in our daily work. সো যেখানে 1.5 মিলিয়ন মানুষ চাকরি হারাবে, সেখানে আবার কি হবে, স্মার্ট ফ্যাক্টরিগুলোতে সেখানে স্মার্ট ফ্যাক্টরিগুলোতে 3 লক্ষ আবার নতুন জব ক্রিয়েট হবে। তো দিস ইজ ইয়োর ডিসিশন, আপনি কি সেই 1.5 মিলিয়নের মধ্যে একজন, নাকি এই 3 লক্ষ যাদের জন্য নতুন অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে তাদের মধ্যে একজন। এগ্রিকালচার সেক্টর যদি বলি, এই সেক্টর আরো ঝুঁকিতে আছে। 2 মিলিয়ন মানুষ যারা এগ্রির সাথে কানেক্টেড, এগ্রি থেকে যাদের ইনকাম আসে, এগ্রি রিলেটেড বিভিন্ন পেশায় আছে, তারা জব হারাবে। সেখানে আবার 5 লক্ষ নতুন জব ক্রিয়েট হবে, যেটার অস্তিত্ব এই মুহূর্তে বাংলাদেশে নাই। ফিনান্সিয়াল সেক্টরে জব রিস্কটা মিনিমাম লেভেলে আছে, হাউএভার ফিনটেকে 1 মিলিয়ন নতুন জব ক্রিয়েট হবে। তারপর ফ্রিল্যান্সিং যারা করে, এই এলাকাটাও ম্যাসিভলি ইমপ্রুভ করবে। রিনিউয়েবল এনার্জি নিয়ে যারা কাজ করে, এই মুহূর্তে এই রিলেটেড জব নাই বললেই চলে, কিন্তু ফিউচারে 7 লক্ষ নতুন জব ক্রিয়েট হবে যারা কিনা সোলার, তারপর গ্রিড ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে কাজ করবে। আই হোপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন এআই এর কিছু বেসিক জিনিস সম্পর্কে আমরা জানি। এআই টুলস, চ্যাটজিপিটি, এটার কথা সবাই জানি আমরা। এর বাইরে বেশ কিছু টুল আছে যেগুলো নিয়ে আমাদের ঘাটাঘাটি হয় না। যাই হোক, আমি অল্প সময় নিব, অল্প কয়েকটা টুলসের সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেব। আসেন, চ্যাটজিপিটি কি করে রাইটিং এন্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহার হয়। এসওপি ড্রাফট বলেন, এক্সেল ফাইল ফর্মুলা বলেন, বা এক্সেল ফাইল দিয়ে সেটাকে ক্লিন করে নেবেন, ব্রেন স্টর্মিং আইডিয়া ইত্যাদি নানাবিধ কাজে চ্যাটজিপিটি ইউজ করে। সিমিলার কাজে সবগুলোই ব্যবহার করা যায়। কিছু এর স্পেসিফিক পারপাস আছে, লাইক ভিডিও জেনারেশনের জন্য বিশেষ ক্যাটাগরির এআই আছে, ইমেজ জেনারেশনের জন্য আর এক এআই ভালো। সো আমরা প্রফেশনাল পার্টে থাকি, গার্মেন্টসে বা ইন্ডাস্ট্রিগুলোতে, এনি কাইন্ড অফ ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো করি, এগুলোর জন্য চ্যাটজিপিটি ইজ এ গুড অপশন। বেস্ট পারপ্লেক্সিটি, আপনি রিসার্চ ওয়ার্ক করতেছেন, প্রবলেম সলভ করতেছেন, ব্রেইন স্টর্মিং করতেছেন, এটার জন্য এখন পর্যন্ত আমি যতগুলো ঘাটাঘাটি করেছি এর মধ্যে পারপ্লেক্সিটি আমাকে বেস্ট লেগেছে। আমি তো 7-8টা ক্যাটাগরি, 7-8 ধরনের এআই সেম পারপাজে ব্যবহার করেছি, পারপ্লেক্সিটির মতো আউটপুট কোনোটাতেই পাইনি। সো হাইলি রিলায়েবল একটা পারপ্লেক্সিটি। আবার আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন, এই মুহূর্তে ফ্রি ভার্সনে রিসার্চ বা অ্যানালাইসিস, প্রবলেম সলভিং, এগুলোর জন্য বেস্ট টুল হলো ডিপসিক, চাইনিজ ভার্সন। ওকে, এআই এর আরেকটা এরিয়া হলো এআই এজেন্ট। যখনই আপনি টাস্ক অটোমেশন করবেন, কি আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনার সিস্টেমের, ম্যানুফ্যাকচারিং সিস্টেমের কোনো কিছুর সাথে কানেক্ট করাইতে এআই এজেন্টের দরকার হয়। আলাদা একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা আমাদের সিস্টেমের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কানেক্ট করি। এই কানেকশনটা কেন দরকার হয়? বেসিক্যালি অটোমেশনের জন্য। টাস্ক অটোমেশন, আপনার ডাটার সাথে কানেক্ট করে দিবেন, ডাটা অ্যানালাইসিস করে বেসড আপন ইয়ার অ্যানালাইসিস সে কোনো একটা টাস্ক অটোমেটিক্যালি ঘটায় দিবে। সেই জন্য এআই এজেন্ট ব্যবহার হয়। অনেক ধরনের এজেন্ট আছে, আমরা ইন ব্রিফ ধারণা নিব সামনে। সো চ্যাটজিপিটি মোরালেস সবাই ব্যবহার করি আমরা। কোনো একটা ফর্মুলা পাচ্ছি না বা এফিসিয়েন্সি ফর্মুলা ভুলে গেছি, এসএমবি রিলেটেড কিছু ভুলে গেছি, হোয়াট এভার আপনার কাজের সাথে জড়িত এনি কাইন্ড অফ প্রশ্নের অ্যান্সার সে দিয়ে দিচ্ছে। নট অনলি রিলেটেড টু ওয়ার্ক, আপনার শরীর খারাপ লাগছে, বিশেষ কিছু সিমটম তুলে ধরবেন, সে পারফেক্ট অ্যান্সার দিয়ে দিবে। সো মেজর
কাজ হলো এসওপি তৈরি করা, রুট কজ অ্যানালাইসিস, অপারেটর ইনস্ট্রাকশন ম্যানুয়াল ইত্যাদি ইত্যাদি কাজে চ্যাট জিপিটি ইউজ করা যায়। এই যে এআইটা ব্যবহার করবেন, অনেক ধরনের এআই আছে যে এইগুলো ব্যবহার করবেন, এটার সবচেয়ে বড় বেনিফিট হলো এটা আমাদের সেকেন্ড ব্রেন হিসাবে কাজ করে। অনেকেরই শোনা যায় যে ব্রেন কাজ করে না, ব্রেন শার্প না, ক্যাচ করতে সমস্যা লাগে। দিস ইজ নো মোর এ লিমিটেশন ফর এ হিউম্যান বিং। আপনার ব্রেনে ধরতেছে না, কোনো একটা ইস্যু নিয়ে আপনি এআই এর সাথে কি করেন, একটু আলাপ আলোচনা করেন, দেখবেন যে ইউ আর গেটিং দ্য বেস্ট আউটপুট। আপনার ইনোভেশন একদম পিক লেভেলে পৌঁছে যাবে আপনি সত্যিকার অর্থে যদি এআই কে ব্যবহার করতে শেখেন। পারপ্লেক্সিটির কথা বলে ফেললাম, দিস ইজ দ্য বেস্ট ওয়ান টু মি। সো আপনি যখন পেইড ভার্সন ইউজ করছেন, টাকা খরচ করছেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করব পারপ্লেক্সিটির ভিতরেই এভরিথিং পেয়ে যাবেন এবং সবচেয়ে পাওয়ারফুল জিনিস পাবেন। ইনফ্যাক্ট ওই যে চ্যাট জিপিটি, যেটা কিনা সবাই জানে, আমি বলবো যে চ্যাট জিপিটির ফাদার পারপ্লেক্সিটিকে বললে খুব বেশি ভুল হবে না, বরং একটু কম বলা হবে। আসেন একটা উদাহরণ দেখিয়েছি। বেশিরভাগ মানুষকেই আমরা দেখি এআই এর উপর তারা আপসেট, বিকজ এআই ব্যবহার করে তারা ভালো আউটপুট পায় না। সো এই ব্যাপারে আমাদের একটু জ্ঞান থাকার দরকার। আমি যে এআই এর পার্টটা নিয়ে এসেছি সেটার মূল লক্ষ্য এটাই, যে এআই থেকে কিভাবে আপনি পারফেক্টলি আউটপুট পাবেন। আমি ওই হতাশার ব্যাপারটা প্রথম দিকে আমারও ঘটেছে, বাট আমি লার্নিং এ সচেতন ছিলাম। এখন যে কোনো এআই ব্যবহার করতে যাই না কেন, আমি ফুললি স্যাটিসফাইড হয়ে কাজ করতে পারি। তো হোয়াট ইজ দ্য ট্রিক? বেশিরভাগ ক্ষেত্রে আমরা 1 লাইন 2 লাইন কমান্ড দিয়ে তার কাছে অনেক কিছু চাইতে থাকি। সার্টেনলি কি হয়, যখন 1 লাইন 2 লাইন দিচ্ছেন, এআই তার জেনারেলাইজ নলেজ থেকে অ্যান্সার দিয়ে দেয়। বাট আপনি টু দ্য পয়েন্টে প্রবলেম রেলিভেন্ট যদি অ্যান্সার পাইতে চান, তাহলে সত্যিকার অর্থেই আপনাকে অনেক ডিটেইলে ডাটা দিতে হবে। এক্সাম্পল, আপনি বলে ফেললেন যে আমার জ্বর হয়েছে, জ্বরে কি করণীয়। এআই একটা জেনারেলাইজ অ্যান্সার দিয়ে দেবে। কিন্তু এটা না করে আপনি যদি বলেন আমি 37 বছরের মেল, আমি গত দিন একটু ঘামাঘামি বেশি হয়েছে, ঘামাঘামির কারণে পরবর্তী দেখা যাচ্ছে জ্বর আসছে, গলায় একটু খুশখুশি আছে, শরীরে ব্যথা আছে, তখন দেখবেন এক্স্যাক্টলি আপনার সাথে যেটা অ্যাপ্লিকেবল ওইভাবেই সে সাজেশন দিচ্ছে। আমি একটা এক্সাম্পল নিয়ে এসেছি। একটা এসওপি বানাচ্ছিলাম আমি ব্যাবিলনে লাইন র্যাঙ্কিং সেট করার জন্য। দেখেন বিশাল একটা কমান্ড দিয়েছি, শুধু এইটাই না, আরো কিছু আছে। লিখছি ফর ব্যাবিলন ফ্যাক্টরিজ আই এম অ্যাটাচিং এ র্যাঙ্কিং প্রসিডিউর ফর দ্য সুইং লাইন্স, পাশে অ্যাটাচ করে দিয়েছি কি কি আই টার্গেট অ্যাচিভমেন্ট, ডিএইচইউ, মাইগ্রেশন রেট, অ্যাবসেন্টিজম, কাজের সাথে রিলেটেড কমপ্লায়েন্স, ডাব্লিউআইপি, ফার্স্ট টু ডে অ্যাচিভমেন্ট, এভারেজ স্কিল অফ দ্য ওয়ার্কার। এই 8টা বিষয়ে আমি 55 মার্ক দিব, 15, 3 এভাবে করে 100 মার্ক পূরণ করেছি। 100-এর মধ্যে যারা বেশি পাবে সে ফার্স্ট হবে, সেকেন্ড হবে ইত্যাদি। ফর্মুলা দিয়ে দিয়েছি, কন্ডিশন দিয়ে দিয়েছি, স্কোরিং মেথড দিয়ে দিয়েছি। সো এই 4টা অ্যাটাচ করে দিয়া আমি তাকে কি বললাম, আমাদের 4টা ফ্যাক্টরি, ব্যাবিলন ক্যাজুয়াল ওয়্যার, গার্মেন্টস, ফ্যাশন ইত্যাদি ইত্যাদি, এখান থেকে বেস্ট 3 লাইনকে রিওয়ার্ড দিতে চাই। রিওয়ার্ডের জন্য কি বললাম, প্রোডাকশন ওয়ার্কার কিউআই ফার্স্ট পজিশনে 500 টাকা পাবে পার হেড, সেকেন্ড পজিশন 400, থার্ড পজিশন 300। একটা ফ্যাক্টরির জন্য বা 2টা ফ্যাক্টরির জন্য 4th and 5th পজিশনও দিয়ে দেওয়া, তারা 250 টাকা 200 টাকা করে পাবে। বেস্ট ফ্লোরও রিওয়ার্ডেড হবে, যেটা আমি পরবর্তীতে ড্রাফট করব। সো তার কাছে আমি এসওপি বানিয়ে চাইলাম, এই তথ্যগুলো দিলাম, তাতে এই তথ্য দিলাম, সে আমারে পুরো এসওপি দিয়ে দিল। তো এই কাজটা করতে গিয়ে আমার রাফলি 1.5 থেকে 2 ঘন্টা ইউজ করা লাগছে। আমি যদি এআই এর ব্যবহার না করতাম,
ফার্স্ট হলে পলিসি সেটিং। এই যে আমি যে এই স্ক্রিনে যে পয়েন্টগুলো দিচ্ছি, স্কোরিং মেথডগুলো দিচ্ছি, এই জায়গায় আমি আলাদা করে এআই এর হেল্প নিয়েছি। সবকিছু কম্বাইন করে ফাইনাল কমান্ড দিয়েছি এসওপি বানানোর জন্য। সো এই পুরা কাজটা আমি যদি এআই এর সহযোগিতা ছাড়া ট্রেডিশনাল মেথডে করতাম, আমার অন্তত 20 থেকে 25 ঘন্টা এর পিছনে কাজ করতে হইতো, যেটা আমি 1.5-2 ঘন্টায় শেষ করে ফেলতে পারতেছি। দিস ইজ দ্য পাওয়ার অফ ইউজিং এআই ইন ইয়ার ডেইলি লাইফ। ওকে, আমি সার্টেনলি এআই কিভাবে অনেক ইয়েতে শিখবেন, ভালোভাবে শিখবেন, সেটার উদ্দেশ্য আমার এই সেশন না। এই সেশনে আসলে আমি কিছু ডিরেকশন দেওয়ার চেষ্টা করতেছি, যেগুলো ফলো করে আপনি আপনার এআই স্কিলটাকে অনেকভাবে বাড়ায় নিতে পারবেন। সো এআই স্কিল বাড়ানোর একটা ইফেক্টিভ চ্যানেল আছে, এটা জাপানিজ বা চাইনিজ হবে, টিনা ওয়াং নাম, এই নামেই চ্যানেলটা। আমি অনেক চ্যানেলে ঘোরাঘুরি করেছি এআই এর বিষয় আশয়গুলো শেখার জন্য। এই চ্যানেলের এই মেয়েটার যে ডেসক্রিপশন এবং বুঝাই এত সুন্দর করে, এত ইনডেপথে বুঝায়, সো আমি সাজেস্ট করব এআই এর বিভিন্ন ক্যাটাগরি, চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, জেমিনাই, এআই এজেন্ট, এগুলা বোঝার জন্য আপনারা এই চ্যানেলটাকে সিলেক্ট করতে পারেন। এখান থেকে এআই অ্যাডভান্স লেভেলে শেখার জন্য যা যা দরকার সবকিছু এই চ্যানেলে পেয়ে যাবেন। সো এই পারপ্লেক্সিটি কিভাবে করে, পারপ্লেক্সিটির উইন্ডোর কোথায় কি আছে, কি কি ব্যবহার, ইচ অ্যান্ড এভরি ডিটেল শিখতে পারবেন। অন্যান্য যেগুলা এআই আছে, সেগুলা এআই এজেন্ট আছে, সেগুলা নিয়েও শিখতে পারবেন। ডিপসিকের ব্যাপারটা আগেই বলে এসেছি। ফ্রি এআই যেগুলো আছে সেগুলোর মধ্যে এখন পর্যন্ত ডিপসিক ইজ গিভিং দ্য বেস্ট রেজাল্ট। এআই এজেন্ট নিয়ে কিছু কথা বলি। কি করছে? AI agent are smart computer programs that work like intelligent helper. কি করছে? Watch and understand what is happening around them. Make smart decision on their own. Do repetitive work automatically. ওই যে রিপিটেশন ওয়ার্ক যেগুলো আছে সেগুলাতেই আপনার এআই এজেন্ট ব্যবহার করে ওই কাজগুলা থেকে হিউম্যান ইন্টারভেনশন এলিমিনেট করে ফেলা যায়। এআই এজেন্ট আরও কি করে? এআই এর মতো লার্ন ফ্রম মিস্টেক অ্যান্ড ইমপ্রুভ। এআই এজেন্টের কিছু ইউজ এখানে দেওয়া। কোয়ালিটি চেকে অনেক ইন্ডাস্ট্রি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এআই ইউজ করতেছে। এআই ক্যামেরা দিয়ে ফেব্রিক ডিফেক্ট ডিটেক্ট করতেছে, ইভেন স্টিকার মারতেছে, হিসাব নিকাশ করতেছে, 4 পয়েন্ট সিস্টেমে ফেব্রিকের ইন্সপেকশন রেজাল্ট কি আসছে, অনেক কিছু করতেছে। ইমেইল রিপ্লাই অটোমেটিক হচ্ছে। আপনার ধরেন হাজার হাজার ইমেইল আসে, অনেকের ক্ষেত্রে এটা ঘটে, ওগুলোকে শর্ট লিস্ট করে আপনার অ্যাটেনশন কোথায় দেওয়া উচিত সেটাকে সে হাইলাইট করে দিচ্ছে। বা কিছু ইমেইল সে তাকে ট্রেন করা থাকবে, তার কাছে বেসিক ইনফরমেশন দেওয়া থাকবে, এই ইনফরমেশন ঘাটাঘাটি করে সে কি করবে? রিপ্লাই সহ রেডি করে আপনার অনুমতি চাইবে, বা আপনি অনুমতি দিয়েও রাখতে পারেন। কিছু কিছু রিপ্লাই সে নিজে দিয়ে দিবে। তো ইমেইল পড়বে, ওইটার উপযোগী রিপ্লাই লিখে পাঠিয়ে দিবে। তো দিস ইজ হাউ আপনি দেখা যাবে থাউজেন্ডস অফ ইমেইলকে কয়েক ঘন্টার মধ্যে অ্যাড্রেস করতে পারছেন। ট্রিগার অ্যালার্ট করবে, প্রেডিক্টিভ মেইনটেনেন্স আর এনি কাইন্ড অফ রেড অ্যালার্ট, ট্রিগার অ্যালার্ট করে ইয়ে করে দিবে, সচেতন করে দিবে। এই যে ওয়ার্ক প্লেস সেফটি ক্যামেরা এজেন্ট, এটা আরেক ধরনের এআই এজেন্ট। এখানে কি করে? ক্যামেরার সাথে কানেক্টেড দেওয়া আছে, ইউজার কানেকশন দেওয়া আছে, আপনার সমস্ত সিসিটিভির ক্যামেরার সাথে কানেকশন দেওয়া আছে। ইউজুয়ালি কি করি? এটার পিছনে একটা মানুষ বসে থাকে, সে দেখতে থাকে, বা আরেকজন হয়তো পিছন দিয়ে র্যান্ডমলি রিউইন করে করে দেখতেছে পুরাতন ডাটা। কিন্তু আপনি যখন এআই ক্যামেরা এজেন্ট লাগা দিবেন, সে আনইউজুয়াল মুভমেন্ট ডিটেক্ট করে কি করবে? অটোমেটিক ট্রিগার অ্যালার্ট করবে, মানুষের অ্যাটেনশন ওইদিকে জেনারেট করবে। ফলাফল কি হবে? সিসিটিভির যে রিয়াল আউটপুট সেটা আপনি পাওয়া শুরু করবেন। এই যে সিসি ক্যামেরা দেখে এখন ওই যে বাংলাদেশে ট্রাফিক আইন ভঙ্গ করার মামলা হচ্ছে। আগে হয়তো বা দেখা যাবে ট্রাফিক 3টা 4টা মানে কি বলে
যারা নিয়ম ভায়োলেট করতেছে এদেরকে আটকায় আর 3টা 4টা মামলা দিতে হয়তো ঘন্টা চলে যাইতো কথাবার্তা হাবিজাবি এগুলা করে। এখন কি করবে এআই ক্যামেরা, মিনিটের মধ্যে হয়তো 1000 ভায়োলেশন হলে 1000টা মামলা করে দিবে। দিস ইজ দ্য পাওয়ার অফ এআই আর এআই এজেন্ট। অনেক ধরনের এআই এজেন্ট ফ্রেমওয়ার্ক আছে। এটার বেসিক্যালি ক্যাটাগরি দুইটা। কিছু এজেন্টের ক্ষেত্রে আপনার কোডের ব্যবহার আছে, মানে কোডিংটাও আপনাকে মোটামুটি জানতে হবে। আর কিছু আছে কোডিং এর ব্যাপার স্যাপার নাই, ভিজুয়াল কিছু কানেক্টর আছে যেটা যখন প্রযোজ্য টেনে এনে কানেক্ট করে দিবেন। সো কোডিং যেগুলোর দরকার, যেগুলোতে কোডিং এর বেসিক ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে সেগুলো কি কি? ল্যাং চেইন বা ল্যাং গ্রাফ, এটা পাইথন ফ্রেমওয়ার্কে কাজ করে। বাই দ্য ওয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার পাশাপাশি এটাকে পারফেক্টলি ব্যবহার করার জন্য আপনার কিছু কোডিং নলেজও থাকার দরকার, এবং দুইটাকে আপনি মানে ব্যাপকভাবে চুজ করতে পারেন। ডেটাবেজ ম্যানেজমেন্টের জন্য অবশ্যই আপনাকে এসকিউএল জানতে হবে। এর বাইরে যা কিছু আছে ইনক্লুডিং ডেটাবেজ ম্যানেজমেন্ট আপনাকে পাইথন জানতে হবে। এসকিউএল এবং পাইথনের যদি বেসিক নলেজটা আপনার থাকে, প্র্যাকটিস করে করে অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। অটোজেন মাইক্রোসফটের এআই এজেন্ট কি করছে? মাল্টিপল এজেন্ট একজন আর একজনের সাথে কোলাবরেট করে। এটা কি রকম? সিম্পল জিনিস। লেটস সে আমি কেনাকাটা করছি, বিল পাস করতেছি, বিল অডিটে যাচ্ছে, ওইদিকে অডিট থেকে অ্যাপ্রুভাল দিচ্ছে, ওইদিকে ফাইন্যান্সিয়াল লোক আছে, মেবি এইচআর এর কেউ কেউ এটার মধ্যে অ্যাপ্রুভাল প্রসেস আছে। এক একজনের অ্যাপ্রুভাল প্রসেস এক এক রকম, এক একজন এক এক বিষয়ে ক্রস চেক করে অ্যাপ্রুভ দিচ্ছে। এখন আপনি একটা এজেন্ট ঠিক করলেন, সে এইচআর ভেরিফিকেশনের কাজ করবে। আর একটা এজেন্ট আপনি রেডি করলেন, কি করবে? অডিটের কাজ করবে। আর একটা এজেন্ট হয়তো ফাইন্যান্স ভেরিফিকেশনের কাজ করবে। এবং এগুলাকে আরেকটা এআই কি করতেছে? এই 3জনের থেকে ডাটা নিয়ে পরবর্তী সিদ্ধান্তে চলে যাচ্ছে। ফলাফল কি হবে? 4টা মানুষ হিউম্যান ইন্টারভেনশন এলিমিনেট হয়ে যাচ্ছে। সো আপনি লেস কস্টলি হয়ে যাচ্ছে। দেন এজেন্টিক এআই, আরেকটা হলো ক্রু এআই। কি করছে? লেটস ইউ ডিজাইন এ টিম অফ এজেন্টস উইথ ডিফারেন্ট রোল। ওই যে একটু আগে যে এক্সাম্পল দিলাম, সিমিলার কিছু। আপনার টিমে কেউ রিসার্চার থাকবে, কেউ রাইটার থাকবে, কেউ চেকার থাকবে। এগুলো বেশ কয়েকটা এজেন্ট ঠিক করে সেগুলোর সাথে আপনি কোলাবরেট করতেছেন নিজে। ওকে, দেন লো কোড, মানে অল্প পরিমাণে কোড লাগে বা অলমোস্ট কোড লাগে না, এই ধরনের কিছু প্ল্যাটফর্ম আছে। N8N, ওপেন সোর্স ওয়ার্কফ্লো টুলস, মেক.কম আছে, জেপিয়ার আছে, ওয়ার্ডপ্রেস আছে, আরো অনেক কিছু আছে। দিজ আর মেইন। আপনাদের এইগুলো সম্পর্কে, এই এজেন্টগুলো সম্পর্কে আপনাদের নলেজ থাকার দরকার। সেগুলো কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করে আমরা আমাদের কাজকর্মকে অটোমেট করতে পারি সেই বিষয়ে অবশ্যই স্ট্রং দক্ষতা অর্জন করতে হবে, এবং আপনার ওয়ার্ক ফিল্ডে এই দক্ষতাগুলো অ্যাপ্লাই করে আপনাকে একজন হয়ে 10-12 জন বা তার থেকে বেশি পরিমাণে মানুষের কাজ পারতে হবে, তবেই আপনার সার্ভাইভাল নিশ্চিত। আদারওয়াইজ ছিটকে পড়বেন রেস থেকে। তো ইন সামারি আমরা কি বলতে পারি? এআই আপনার জন্য ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে। একজন মানুষ 10 জনের সমান কাজ করবেন। চ্যাটজিপিটি ইউজ করে আপনি 10 টাইমস ফাস্টার এসওপি ড্রাফট করতে পারেন, ফর্মুলা ফিক্স করতে পারেন, ব্রেন স্টর্মিং করতে পারেন। পারপ্লেক্সিটি ইউজ করে আপনার রিসার্চ ওয়ার্কগুলো 10 টাইম ফাস্টার করতে পারবেন। এআই এজেন্ট ব্যবহার করে আপনি আপনার বিভিন্ন কর্মকাণ্ড, রিপিটেটিভ কাজগুলো অটোমেট করে ফেলতে পারবেন, ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, সেখান থেকে রিপোর্ট জেনারেট করতে পারবেন, অ্যালার্ট জেনারেট করতে পারবেন, শিডিউল করতে পারবেন। দিস ইজ ওয়াই you will be 10 times more productive from your existing capability. So that's the power of AI. আপনি যখন এআই অ্যাডপ্ট করে ফেলতে পারবেন, আপনাকে কেউ ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন। রেসে, প্রতিযোগিতায় আপনি আগায় থাকবেন, যেটা আপনার প্রফেশনাল ক্ষেত্রে আপনাকে স্টেবল হেলদি পজিশনে রাখবে
এবং ওয়ার্ল্ডের যে কম্পিটিটিভ এজ আমাদের হাতে আছে সেই দিকে আপনাকে অনেক আগায় রাখবে। আমরা নেক্সট সেশনে আলাপ করব কেপিআই নিয়ে, কি পারফরমেন্স ইন্ডিকেটর। আর কেপিআই যাওয়ার আগে আমি এআই ব্যবহার করেই কোনো একটা আমার প্র্যাকটিক্যাল লাইফের ইস্যুকে কিভাবে সলভ করলাম বা সেট করলাম বা পারফেক্টলি অ্যালাইন করলাম সেটার একটা এক্সাম্পল দিতে চাই। সো এই অংশটা আপনি পার্ট 4 এর এক্সটেন্ডেড ভার্সন হিসাবে পরবর্তী ভিডিওতে পাচ্ছেন। আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে এবং আমার লেকচার আপনার উপকারে এসে থাকলে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের আরও কিছু প্রশ্ন থাকলে সেগুলো আমাদের কমেন্টে জানাতে পারেন। সো সি ইউ ফর টুডে, নেক্সট পার্টে আপনাদের স্বাগত।